সাত বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান, ঠাকুরগাঁও 1 আমি নিজে। নির্বাচনে 3টি আসনে লড়বেন বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। 237 আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। তালিকায় ঠাঁই পাওয়া প্রার্থীদের উচ্ছ্বাস, এবার বিদ্রোহী না থাকার আশা। আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এটাই আমরা আশা করি। বিদ্রোহী প্রার্থী হওয়া স্বাভাবিক কিছু না, ওটা আমরা ঠিক করে নেব। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বেগম জিয়া ও তারেক রহমানের নির্বাচনী এলাকা সহ জেলায় জেলায় আনন্দ মিছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এছাড়া খেলার খবর জানতে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। তামিম, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় স্বাগত এনসিপির। গণতন্ত্র সংহত হওয়ার আশা। সরকারের একাংশের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ। সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকেই। 1 সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামাত। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ। নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, বললেন সিইসি। ভোট সুষ্ঠু করতে দল বাহিনী সহ সবার সহযোগিতা প্রত্যাশা। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরে ফের রণক্ষেত্র। দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত 5। ফরিদপুরে সালিশ বৈঠকে মারামারি, আহত 15, বাড়িঘর ভাঙচুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1-এ লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 237টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব জানান, প্রয়োজনে পরিবর্তন হতে পারে ঘোষিত তালিকা। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে 300 আসনের প্রার্থী। বগুড়া 7 বেগম খালেদা জিয়া, বগুড়া 6 তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে দলটির গুলশানের কার্যালয়। সোমবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিনভর চেয়ারপারসনের কার্যালয়ে চলে বৈঠক। সভা হয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে। কয়েক দফা সংবাদ সম্মেলনের সময় পেছানোর পর উত্তেজনার অবসান ঘটে সন্ধ্যায়। আমরা আজকে আপনাদের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন ধানের শীষের সম্ভাব্য 237 প্রার্থীর নাম। জানান, জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তালিকা। যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া 7 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া 6 আসন থেকে লড়বেন তিনি। বগুড়া 6 তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁ 1 আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা 3, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3, মির্জা আব্বাস ঢাকা 8, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10, সালাউদ্দিন আহমেদ লড়বেন কক্সবাজার 1 আসন থেকে। ঠাকুরগাঁও 1 আমি নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রার্থী তালিকায় ঠাঁই পাওয়া নেতারা। আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী। প্রার্থী তালিকা ঘোষণার পর স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যাশা করেন এবার বিদ্রোহী প্রার্থী থাকবে না। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিদ্রোহী প্রার্থী হওয়া স্বাভাবিক কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেব। মনের দুঃখ তো থাকতেই পারে,
নমিনেশন না পেলে অনেক সময় থাকতে পারে, সেটা তো একটা সাময়িক ব্যাপার। দিনের শেষে কি বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এটাই আমরা আশা করি। 63 আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে ঢাকা 7, 9, 10 ও 13 আসনও রয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতার ঘোষণায় উচ্ছ্বসিত বগুড়া, দিনাজপুর ও ফেনীর সমর্থকরা। এছাড়া জেলায় জেলায় আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। আগামী নির্বাচনে 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসন থেকে প্রার্থী হচ্ছেন। দলীয় ঘোষণা আসার পর বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দিনাজপুর সদরের জনগণের মনের দাবি আজকে পূরণ হয়েছে। তিনি দিনাজপুর থেকে নির্বাচন করছেন, যে আমাদের দিনাজপুরের জন্য অনেক বড় একটা পাওয়া। কল্পনাতীত ভোটে আমরা আমাদের দেশের থেকে বেগম খালেদা জিয়া বিজয়ী হবে, অর্থাৎ ধানের শীষ বিজয়ী হবে। ধানের শীষের পক্ষে কাজ করব। ফেনীর 3টি সিট আমরা বিএনপিকে উপহার দিব। প্রার্থী হিসেবে ওনাকে যে আমরা পেয়েছি বিধাতার কাছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ফেনী জেলা যে বিএনপির ঘাঁটি, সেটা আবারও প্রমাণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম বগুড়া 6 আসন থেকে নির্বাচনে লড়বেন। নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। বগুড়াবাসীর মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা। দেশ নায়ক জনাব তারেক রহমান বগুড়া থেকে নির্বাচিত হয়ে তারা সংসদে যাবে, এই আশা আমাদের পূরণ হয়েছে। এর জন্য আমরা সকলেই অনেক আনন্দিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার সুযোগ পাবে, এটার জন্য বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত। বিপুল ভোটের বিনিময়ে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রার্থী হচ্ছেন। খবর পেয়েই দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উচ্ছ্বাস জানান নেতাকর্মীরা। গণতান্ত্রিকভাবে আমরা ভোটটি দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, বিশেষ করে তরুণ ভোটাররা। 17টি বছর যে নির্যাতন আমাদের উপরে গেছে, এই নির্যাতনের বহিঃপ্রকাশ আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা এটার প্রতিফলন ঘটাবো। যতই এগিয়ে আসছে দিনটা, ফেব্রুয়ারি মাসটা, সামনের বছরের ফেব্রুয়ারি মাস, ততই মনে হচ্ছে ঈদ আসছে। কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। বিভেদ ভুলে দলীয় প্রার্থীর জন্য কাজ করার প্রত্যয় নেতাকর্মীদের। সকরিয়া ফেকুয়ার মানুষ কিভাবে ভালোবাসে, কিভাবে গ্রহণ করে, এবং ওনার সাথে এই জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ দল মত নির্বিশেষে ওনাকে পছন্দ করে। 17 বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, এবং আগামীতে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করছে, সবাই ইনশাল্লাহ জিতবে। তরুণদেরকে উৎসাহিত করার জন্য, তরুণদেরকে নির্বাচনমুখী করার জন্য এবং আমার ধানের শীষ বিজয় নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ভালো মিলেমিশে কাজ করব। মাদারীপুর 3 আসনে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। জয়ী হলে জনস্বার্থে নিজেকে উৎসর্গ করবেন বলে জানান ধানের শীষের কাণ্ডারি আনিসুর রহমান। আমরা যেন আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার সুযোগ পাই, এবং আপনাদের দয়া, আপনাদের ভালোবাসায় যেন আমরা রাজনীতি করার সুযোগ পাই, আমরা প্রতিনিধিত্ব করার সুযোগ পাই। ভোলার 4টি সংসদীয় আসনেই বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়ায় খুশি নেতাকর্মী ও সমর্থকরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বেগম খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন এনসিপি। এর মাধ্যমে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা প্রকাশ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তবে প্রার্থী তালিকায় তরুণরা না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। এ সময় সরকারের একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান জানাতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। সরকারের একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্টুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন, এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি চেয়ারপারসনের ভোটে অংশ নেওয়ার মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে। তবে প্রার্থী তালিকায় তরুণরা না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশের দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন খালেদা জিয়া, সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা, অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। আরপিও ইস্যুতে সরকারকে চাপে রাখার অভিযোগ তুলে এ বিষয়ে জনগণকে সোচ্চার থাকার আহ্বানও জানান এনসিপি নেতারা। সরকারকে প্রেসার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে 1 সপ্তাহ সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় তারাই করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তিনি জানান, এ নিয়ে আর সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আয়োজন করা হবে না। 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তীব্র বিরোধ। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নোট অফ ডিসেন্ট বাদ দেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। এসব কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথাও বলছেন রাজনীতিকরা। এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও অংশ নেন সভায়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, বিরোধপূর্ণ বিষয় ও গণভোট নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান জানান তিনি। বলেন, অন্যথায় করণীয় ঠিক করবে সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকার আর সংলাপের আয়োজন করবে না। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগেই নিজেদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। অল্প সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা উপদেষ্টা পরিষদের। হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামাত ইসলামী সহ 8 দল। এক্ষেত্রে রেফারির অভাবের শঙ্কা জানিয়ে নেতারা সরকারকে সেই ভূমিকা পালনের আহ্বান জানান। রাজধানীর পুরানা পল্টনে 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসে গণভোট, পেয়ার পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। 4 ধাপে সারা দেশে কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই গণভোটের দাবি জানায় তারা। দাবি আদায়ে করণীয় ঠিক করতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি সভা করে আন্দোলনরত দলগুলো। সভা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের আহ্বান ইতিবাচক। গতকালকেই একটি আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সনদ বাস্তবায়নে সংখ্যার কথা জানান যুগপৎ আন্দোলনের অন্য নেতারা। গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা রাজধানীর পল্টন মোড়। বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে একীভূত হব। জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেখানে বিএনপি বলছে একই দিনে দাবি না মানলে আন্দোলন জোরদার করার কথা জানান 8 দলের নেতারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ, নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, এমন মন্তব্য করে ভোট সুষ্ঠু করতে দল বাহিনী সহ সবার সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এআইয়ের অপব্যবহার ও সামাজিক মাধ্যমে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সিইসি। ঘড়ির কাঁটায় সকাল 8টা। ঢাকার খিলক্ষেতের ডুমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু। হঠাৎ শোরগোল, ভোট কারচুপি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আনসার সদস্যরা। ফিরে আসে কেন্দ্রের পরিবেশ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এটি ছিল বাহিনীটির ডামি মহড়া। নির্বাচন সামনে রেখে গেল 1 বছরে 1.5 লাখের বেশি সদস্য নিয়োগ দিয়েছে আনসার। সোমবার ভাটারায় আনসার বাহিনীর সদর দপ্তরে ছিল 4র্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিন। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আনসার মহাপরিচালক জানান, ভোটের মাঠে থাকবেন 5 লাখের বেশি সদস্য। 1,45,000-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি। আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে। এখানে কেউ অনুরোধ, আবেগ, বিবেক যা কিছুই আমরা বলি, প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতা চেয়ে সিইসি বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে দেশের গতিপথ। আপনারা যারা ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। দেশজুড়ে আনসার বাহিনীর নেটওয়ার্ক কাজে লাগিয়ে অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান সিইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আধিপত্য নিয়ে শরীয়তপুরে ফের রণক্ষেত্র চলে। দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত 5 জন আহত হয়েছেন। অন্যদিকে ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এদিকে খুলনায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলিতে 1 জন নিহত হয়েছেন। এছাড়া মুন্সিগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, হাতে রামদা, লাঠি সোটা, দফায় দফায় সংঘর্ষ, পুরো এলাকা রণক্ষেত্র। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরার নওডোবায় লতিফ ফকির এবং ফয়জুল করিম মাতবরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সরকারি জমিতে একটি মসজিদ নির্মাণ করছিলেন ফয়জুল করিমের লোকজন। এ সময় লতিফ ফকিরের সমর্থকরা বাধা দিলে সোমবার দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় অন্তত 20টি ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত 5 জন আহত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। উদ্ধার করা হয় 6টি তাজা ককটেল। অন্যদিকে সালিশ বৈঠক দ্বন্দ্বের জেরে ফরিদপুরের ভাঙ্গায় ফের সংঘর্ষে জড়ায় সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের লোকজন। 10টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন অন্তত 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসার শিক্ষক ইমদাদুল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মামুন শেখ। এদিকে আধিপত্য নিয়ে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ওয়াহিদ মোল্লা গ্রুপের অনুসারী তুহিনকে লক্ষ্য করে ওজির আলী গ্রুপের একজন গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। গুরুতর অবস্থায় তুহিনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদারীপুর 1 আসনের সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা। একই কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএনপি নেতা আসলাম চৌধুরী সমর্থকরা। রাতে শিবচর উপজেলার পাঁচচরে মহাসড়ক অবরোধ করেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এ সময় দক্ষিণাঞ্চলের 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। মাদারীপুর 1 আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করে বিএনপি। এদিকে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আসলাম চৌধুরীর সমর্থকরা। সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর নারায়ণপুরে বাস পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক সহ 5 জন আহত হন। রোববার মধ্যরাতে টাঙ্গাইলের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় একটি ট্রাক সামনে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক মোটরসাইকেলকে ধাক্কা দেয় বিপরীতমুখী একটি আলম সাধু। এতে মোটরসাইকেল আরোহী নিহত হন। এছাড়া গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন এক কৃষক। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। রাজশাহীর গোদাগাড়ি, তানোর, মোহনপুর, বাগমারা সহ 6টি উপজেলায় প্রায় 7,000 হেক্টর ফসলি জমির ধান ডুবে গেছে। ভেসে গেছে শত শত বিঘা ঘেরের মাছ। ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভুক্তভোগী নওগাঁর চাষিরাও আর মাত্র 1 সপ্তাহ পরে ধান ঘরে তোলার প্রস্তুতি ছিল তাদের। এর মাঝেই বৃষ্টি আর ঝড় বয়ে যায় বরেন্দ্র এই জনপদে। কৃষি বিভাগ বলছে আকস্মিক দুর্যোগে প্রায় 14,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। থমকে গেছে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাও। সরকারি সংস্থার তথ্য মতে শহরটির বায়ু দূষণের মাত্রা খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন মোতায়েন করেছে পানি ছিটানোর যন্ত্র। সোমবার সারাদিন ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল নয়াদিল্লির আকাশ। রাস্তা, ভবন, এমনকি সূর্যের আলোও হারিয়ে গিয়েছিল ঘন ধোঁয়াশায়। ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া সংস্থা সাফারের তথ্য মতে শহরের বায়ুমান সূচক দাঁড়িয়েছে 304-এ, যা আন্তর্জাতিক মানদণ্ডে খুবই খারাপ শ্রেণীতে পড়ে। ইন্ডিয়া গেট থেকে শুরু করে শহরের বেশিরভাগ এলাকায় দেখা যায় দৃষ্টিসীমা নেমে এসেছে বিপজ্জনক পর্যায়ে। এমনকি ভারতীয় পতাকা ও যুদ্ধ স্মৃতিস্তম্ভ ছিল প্রায় অদৃশ্য। দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন মোতায়েন করেছে পানি ছিটানোর যন্ত্র, যাতে বাতাসে থাকা ধূলিকণা কিছুটা হলেও কমে। দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির পর্যটন খাত। অবস্থা খুবই খারাপ। আগ্রা থেকে বাসে দিল্লি আসছিলাম, যতই কাছে এলাম ধোঁয়া ততই ঘন হচ্ছিল। এমন পর্যায়ে পৌঁছেছে যে সূর্য দেখা যাচ্ছিল না। বিশেষজ্ঞদের মতে শীতকালে ঠান্ডা ভারী বাতাসে আটকা পড়ে যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধূলিকণা ও পার্শ্ববর্তী রাজ্যের ফসল পোড়ানোর ধোঁয়া। এতে প্রতি বছরই শ্বাসকষ্ট ও শ্বাসযন্ত্রজনিত রোগে আক্রান্ত হচ্ছেন লাখো বাসিন্দা। আগের বছরগুলোতে স্কুল বন্ধ, নির্মাণ কাজ স্থগিত ও যানবাহন সীমিত করার মতো পদক্ষেপ নিতে হয়েছিল সরকারকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।